আজ যে গল্প বলতে চলেছি তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও স্মরণীয় ঘটনা, যা অন্তত আমার পক্ষে ভোলা অসম্ভব। আসলে আমি ভুলতেও চাই না। যাই হোক, মূল ঘটনায় আসি। সেদিন ছিল আমার অফিসের প্রথম দিন। প্রিলিমিনারি কাজ সব মিটিয়ে টিম লিডারের ঘরে গেলাম ওনার সাথে দেখা করতে। মিনিট 10 পর বেরিয়ে এলাম ওনার ঘর থেকে। যা যা বললেন সেগুলোই ঝালিয়ে নিচ্ছিলাম আমি আমার মনে মনে, আর সাথে সাথে এগিয়ে চলেছিলাম নিজের টেবিলের দিকে। হঠাৎ একটা প্রচন্ড ধাক্কায় সবকিছু যেন অন্ধকার হয়ে গেল, আর তার সঙ্গে বুঝলাম কেউ বা কিছু আমার উপর বর্তমান, আর তার নিচে আমি শুয়ে রয়েছি অফিসের এই মেঝেতে। ঘোর কাটতে দেখলাম একজন মহিলা উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছেন, এক্সট্রিমলি সরি, আসলে প্রথম দিন তো, আর জ্যামে আটকে পড়ে খুব দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি টিম লিডারের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর আপনার সঙ্গে না ধাক্কা লেগে গেল। আসুন আসুন, আমার হাতটা ধরুন। হ্যাঁ হ্যাঁ, উঠে আসুন। লাগেনি তো আপনার? আরো অনেক কিছু যেন বললেন মনে হলো, কিন্তু ততক্ষণে আমার শ্রবণেন্দ্রিয় কোনো অজানা কারণে কাজ করা বন্ধ করে দিয়ে আমার চোখ জোড়া আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটিকে তুলে ধরছিল। সত্যি কথা বলতে, নিজের এই 25 বছরের জীবনে নিজের মায়ের পর এত অসম্ভব সুন্দরী কোনো মহিলাকে দেখেছি বলে আমার মনে পড়ল না। যদিও মায়ের কথা মনে পড়তেই বুকটা কেমন মুচড়ে উঠল। মাকে হারিয়েছি প্রায় বছর 10 হয়ে গেল। সত্যি আমার মা অসম্ভব সুন্দরী ছিলেন। যাই হোক, এই সব কিছুর মধ্যেই অফিসের অন্যান্য কালিগরা এসে আমায় উঠে দাঁড়াতে সাহায্য করল। আমার সামনে থাকা ওই মহিলা প্রচণ্ড আড়ষ্টভাবে দাঁড়িয়েছিলেন। আমি তাকে বললাম, এ বাবা, না না, আই এম এক্সট্রিমলি সরি, আপনার এতে কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি আমি একটু অন্যমনস্ক ছিলাম। যাই হোক, আপনি তাড়াতাড়ি যান, আমিও এক্ষুনি লিডারের সঙ্গে কথা বলে এলাম। কিছু ভাববেন না, ভদ্রলোককে বেশ শান্ত আর মিশুকে বলেই মনে হলো। আপনি তাড়াতাড়ি যান। মৃদু হেসে আমাকে হালকা ধন্যবাদ জানিয়ে উনি ঘরে ঢুকে গেলেন। আমি গিয়ে বসলাম আমার কাজের টেবিলে। বেশ খানিকক্ষণ পর ওনাকে দেখলাম হাসি মুখে এগিয়ে আসতে আমার দিকে। আমার পাশের টেবিলটা অ্যাকচুয়ালি ফাঁকাই ছিল। দেখলাম উনি এসে ওখানে বসলেন। আমাকে বললেন, আপনি না ঠিকই বলেছিলেন, ভদ্রলোক বেশ মিশুকে। আমি পুরো ব্যাপারটা খুলে বলতেই উনি সবটা মন দিয়ে শুনলেন। দেরি হওয়ার জন্য কোনো রকম বকাবকিও করলেন না। আর আপনাকে থ্যাংক ইউ। এই বাবা, আমায় থ্যাংক ইউ জানাচ্ছেন কেন? না মানে, আপনি তখন ওইভাবে সাহস না দিলে হয়তো ভেতরে গিয়ে সব কিছু কমফোর্টেবলি বলতেই পারতাম না। আরে না না, কি যে বলেন, আমি তেমন কিছুই করিনি। আসলে আপনি হয়তো জানলে অবাক হবেন, আমি কিন্তু একটু লাজুক আর কি। মানে ওই বলে না, মনের কথা সহজে বলতে পারি না, আমি ওটাই। অ্যাকচুয়ালি অচেনা মানুষের সাথে সহজে মিশতেও একটু আমার সময় লাগে, কিন্তু একবার আলাপ পরিচিতি হয়ে গেলে না, তখন তাদের সাথে আমি বেশ কমফোর্টেবল ফিল করি। এই যেমন আপনার সাথে। এই বাই দ্য ওয়ে, আমি দীপ্তমান। আপনি? আমি স্বর্ণালী। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আমি আবার না খুব বেশি লাজুক নই, জানেন তো। মানে যা সত্যি, যা ঘটনা সেটা সামনাসামনিই বলে দিই। ওসব ভয় টয় পাত্তা দিই না। বাহ বাহ বাহ, বেশ ভালো। এটাই ভালো অ্যাকচুয়ালি এখনকার সময়ের জন্য। আর আপনার কাজের জায়গা তাহলে কি এই আমার পাশের টেবিলটাই? ওই আর কি। এইভাবে
হয়েছিল প্রথম আলাপ আর পরিচিতি। আমাদের দুজনকে আসলে একই টিমে একই লিডারের আন্ডারে অ্যাসাইন করা হয়েছিল কাজের জন্য, তাই একে অপরকে আমরা নানাভাবে সাহায্য করতাম। কাজ নিয়ে অনেক আলোচনাও হতো। প্রথম প্রথম এর বাইরে খুব বেশি অন্য কথা হতো না। কাজে জয়েন করার মাস তিনেকের মাথায় আমাদের টিম একটা বড় প্রজেক্ট ডিল ক্র্যাক করে। আমরা সবাই বেশ খুশি ছিলাম। টিম লিডার আমাদের একটা ট্রিট দিলেন। সেদিন অফিসের শেষে হঠাৎ স্বর্ণালী বলল, চলুন না একটু কফি খেয়ে আসি। আমি সাগ্রহেই বললাম, আচ্ছা বেশ, চলুন তাহলে। ক্যাফেতে ঢুকে একটা ফাঁকা টেবিল দেখে দুজনে বসলাম। স্বর্ণালী হঠাৎ বলল, প্রিটি, হ্যাঁ? আপনার বাড়িতে কে কে আছেন? এর আগে কখনো পার্সোনাল কোনো টপিক নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। যা হয়েছে তার বেশিরভাগই কাজ ওরিয়েন্টেড। কোনটা করলে ভালো হয়, কিভাবে এটাকে আরও বেটার করা যায়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি ধীরে ধীরে বললাম, আমার বাড়িতে আমি আর আমার বাবা আর সহদেবদা আর ওনার বউ ঝুমরিদি। আমাদের বাড়ির নিচের তলাতেই থাকেন ওরা। অ্যাকচুয়ালি ওদের আপনজন বলতে কেউ নেই। আমার জন্মের বছর 2 পরে হঠাৎ একদিন বাবার অফিসে সহদেবদা এসে হাজির হয়েছিল। বলেছিলেন কিছু একটা কাজের খোঁজ তাকে দিতেই হবে, নইলে সে আর তার বউ না খেতে পেয়ে মারা যাবে। বাবার কেন না জানি খুব ভালো লেগে যায় সহদেবদাকে। নিজের অফিসের একটা কাজে ঢুকিয়ে নেন। তারপর সঠিক কি হয়েছিল বিস্তারিতভাবে আমিও জানি না, কিন্তু তারপর থেকেই না সহদেবদা আর তার বউ আমাদের বাড়িতেই থাকতে আরম্ভ করেন। ওদের কোনো ছেলেমেয়েও ছিল না, তাই আমাকেই নিজের সন্তান হিসেবে মনে করে স্নেহ করতেন, এখনও করেন। আর মা চলে যাওয়ার পর মায়ের থেকে না পাওয়া সমস্ত ভালোবাসা, স্নেহ আমি ওদের থেকেই পেয়েছি। ও, আই এম এক্সট্রিমলি সরি। আমি না একদম বুঝতে পারিনি। এ বাবা, না না, কোনো ব্যাপার না। যাই হোক, এবার আপনি বলুন, আপনার আশা করি। না না, আমার মা বাবা দুজনেই আছেন, ওনাদের সঙ্গেই থাকি। আর আমার নিজের এক দিদি আছে, আমার থেকে 4 বছরে বড় হবে। দিদিও চাকরি করে কলকাতাতেই। বাহ, এ তো দারুণ ব্যাপার। তাহলে এই চাকরির ক্ষেত্রে নিশ্চয়ই আপনার দিদির থেকে অনেক হেল্প আর গাইডেন্স পেয়েছেন। হ্যাঁ, মানে দিদি তো আমাকে প্রচুর হেল্প করেন। ওর সাথে না একদিন আপনাকে আলাপ করাবো, আপনার ভালো লাগবে দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আপনার ব্যাপারে কিছু বলুন। আমার ব্যাপারে? বেশ, বলুন, কি জানতে চান? এই মানে আপনি অবসর সময় কি করেন, আপনার হবি, ইন্টারেস্ট, এইসব আর কি। হবি, ইন্টারেস্ট? আচ্ছা, হবি বলতে টুকটাক গান বাজনা করি, ক্রিকেট খেলি। আমার ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে। আর ও দাঁড়ান, আমার একটা ছোট্ট ট্যালেন্টের নমুনা আপনাকে দেখাই। এই দেখুন, কাস্টমার কেয়ার থেকে ফোন আসছে। এসব সুযোগ আমি কিভাবে ইউটিলাইজ করি দেখুন। এই বলে ফোন ধরে আমার নর্মাল কথা বলার ভয়েসের থেকে সম্পূর্ণ আলাদা একটা অন্য ভয়েসে আমি কথা সারলাম লাইনের ওপারে থাকা ব্যক্তির সঙ্গে। স্বর্ণালী হাঁ করে দেখছিল। ফোন রেখে আমি হেসে বললাম, বলুন, কিরকম বুঝলেন? আপনি তো মশাই আলাদাই, মানে মাল্টি ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ, আসলে এখনকার সময় এটা একটা দারুণ এক্সপ্লোর করার বিষয়। এই বাই দ্য ওয়ে, আপনি অডিও স্টোরির কনসেপ্ট জানেন? হ্যাঁ, খানিকটা জানি। কোনো একটা গল্প সিলেক্ট করে সেটাকে কেউ একজন পড়ে, মানে নারেট করে আর কি। আর বাকিরা বিভিন্ন ক্যারেক্টার প্লে করে, সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর থাকে। কি ঠিক বললাম তো? বাহ, আপনি তো অনেকটাই জানেন দেখছি। এই এত আইডিয়া আপনি পেলেন কোথা থেকে? হ্যাঁ, ওই তো আমার দিদির কাছ থেকে শুনেছি। ও কিছু একটা শোনে, জানেন তো কি বলছি আপনাকে, দাঁড়ান। সামথিং গভীর রাতের গোপন কথা নাকি একটা এরকম কিছু একটা শোনে।
আর আমরা যেহেতু একসাথে শুই, ওই রোজ অগত্যা আমাকে শুনতেই হয়। আমারও তো এসবে তো আমারও তো ইন্টারেস্ট নেই। মানে কে কি পড়লো, কি গলা নকল করলো, ওসব শুনে আমার কি হবে? যদিও মানে একেবারে যে ভালো লাগে না তা নয়। জানেন তো, একজনের গলা বেশ ভালো লাগে, উনি তো প্রায়ই অনেক গল্পে কাজ করেন। আমার দিদি আবার তার খুব বড় ফ্যান। ঘটনা কোন দিকে এগোচ্ছে খানিকটা হলেও আমি আন্দাজ করতে পারছিলাম। আমি কিছু না জানার ভান করেই বললাম, ও তাই? এ তো দারুণ ব্যাপার। এই কার গলা ভালো লাগে বলছিলেন, তার নাম জানেন? তার নাম শুভম। হ্যাঁ, মানে ক্রেডিটসে তো তাই দেখেছি। কেন বলুন তো? আমার তো হেব্বি মজা লাগছিল। বেশ রহস্য করেই বললাম, আপনি জানলে কি রিয়াকশন হবে জানি না, বাট শুভম আমার ডাক নাম। বাবা আমাকে ওই নামেই ডাকেন। আর ওখানে যে গলাটা শুনতে পান সেটা মাই গুডনেস! সেই জন্যই প্রথম দিন আপনার সাথে কথা বলে কেমন যেন একটা খটকা লেগেছিল। কিছু একটা বুঝেও বুঝতে পারছিলাম না। আজ বুঝলাম, আপনি সেই আমার দিদির স্বপ্নের নায়ক। এতদিন বলেননি কেন? ঠিক যে কারণে নিজের আসল নামের জায়গায় নিজের ডাক নাম ব্যবহার করে কাজ করি, সেই কারণে। অ্যাকচুয়ালি আমি অত প্রচার বা পাবলিসিটি পছন্দ করি না স্বর্ণালী। একটু প্রাইভেট বা একা থাকতেই ভালোবাসি বলতে পারেন। তাই আর কি। এই কিন্তু আমাকে যে আপনি এত কিছু বলছেন, এর বেলা তো আপনার প্রাইভেসি আর থাকছে না। আপনার ব্যাপারটা একটু আলাদা, সে যাকে বাদ দিন। আপনি কি যেন বলছিলেন না, আপনার স্বপ্নের নায়ক? তো সেটা কি শুধুই আপনার দিদির নাকি আপনারও কিছুটা? ভুল দেখলাম কিনা জানি না, কিন্তু স্বর্ণালীর গাল দুটো একটু যেন লাল হলো। মিষ্টি হেসে নির্বিকারভাবে সে আমায় বলল, দেখ, ওসব আমি জানি না। কিন্তু আমি ততক্ষণে জেনে গেছি। আমার যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। এই হাসি কি আর জীবনে ভুলতে পারবো? এরপর থেকে প্রায় অফিসের পর বেরোতাম আমরা। স্বর্ণালীর ব্যাপারে যত জানছিলাম ততই ওর প্রেমে আরও বেশি হাবুডুবু খাচ্ছিলাম। কর্পোরেটে কাজ করে কারোর ইন্ডিয়ান হিস্ট্রি আর লিটারেচার নিয়ে যে এত নলেজ আর ইন্টারেস্ট থাকতে পারে, সেটা স্বর্ণালীকে না দেখলে কোনোদিনই জানতে পারতাম না বোধহয়। সেদিন গৌরীর ইতিহাস নিয়ে কত কিছু আমায় বলল। তার আগের দিন অজন্তা ইলোরার ব্যাপারেও অনেক ইন্টারেস্টিং তথ্য দিল। ওর এই অসাধারণ পাণ্ডিত্যে আমি যার পর নাই মুগ্ধ। সেদিন হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, হাতিবাগান নামে হাতি এলো কোথা থেকে? একেবারে ভ্যাবা চাকা খেয়ে গেছিলাম আমি। হঠাৎ এই প্রশ্ন আমতা আমতা করে বললাম, এই রে, মানে এটা তো ঠিক, মানে দূর, ভালো লাগে না। তোমাকে তো আগের দিনই হিস্ট্রিটা বললাম, এর মধ্যেই ভুলে গেলে? এর মানে তুমি আমার কথা মন দিয়ে শোনোই না। হ্যাঁ মানে না, সেটা না। ও হ্যাঁ, এইবার মনে পড়েছে। সিরাজদৌল্লার হাতি ওখানে ছিল বা এরকম কিছু, তাই না? হ্যাঁ, না মিস্টার মুখার্জি, তোমাকে যতটা উদাসীন ভেবেছিলাম ততটা তুমি নও। ভালো, আই লাইক ইট। স্বর্ণালী ভুল কিছু বলেনি। এইসব বিষয়ে আমার, মানে যাকে বলে, কোনো ধারণাই ছিল না। আমি চরম উদাসীন এইসব হিস্ট্রি লিটারেচার এইসব ব্যাপারে। কিন্তু ওর সাথে থেকে কথা বলে আমারও যেন এখন এসব ব্যাপার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। ও নাকি এখন রোজ গভীর রাতের গোপন কথা শোনে, নিজের সব বন্ধুদেরকেও শুনিয়েছে। আর ওর কথা শুনতে বেশ মজাই লাগে আমার। এই জানো, আমার স্কুলের বন্ধু মিঠু, ও সব গল্প শোনে জানো, কিন্তু সাবস্ক্রাইব না করে দিব্যি চলছিল। আমি জানতে পেরেই ওকে বলেছি, শোন, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। জানিস এইরকম একটা প্রোডাকশনের পিছনে, একটা গল্পের পিছনে কত মানুষের কত পরিশ্রম জড়িয়ে থাকে, আর তুই সামান্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে পারছিস না। এইরকম আরও অনেক গল্প স্বর্ণালী আমাকে বলে। আমি শুনে হাসি আর দারুণ মজাও পাই। আসলে ওর সাথে আলাপের পর বিশেষ করে
আমি যে শুভম সেটা জানার পর আমাকে আরও অনেক প্রশ্ন করেছিল ও এই অডিও স্টোরির ব্যাপারে। কিভাবে কি হয়, কতক্ষণ সময় লাগে, এই সব। তাই এখন ও এই পরিশ্রমের ব্যাপারটা জানে। যাই হোক, আমি ওর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিলাম। কিন্তু আমার ওই এক মুশকিল, গল্পে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমার ভালোবাসা, এসব আমি খুব সহজে ভয়েস করতে পারলেও আসলে এসব আমি গুছিয়ে বলতে পারি না। তাই এতদিনেও ওকেও বলতে পারিনি। অবশ্য ওর এরকম কোনো ফিলিংস আমার প্রতি আছে কিনা সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত আমি হতে পারিনি। তাই ভাবলাম ভালো কিছু পেতে গেলে সময় তো দিতেই হবে। তাই সময় দেওয়াই আমি স্থির করলাম। এর মধ্যে একদিন অফিসে একটা কালচারাল ইভেন্ট হবে জানা গেল। আমাদের লিডার সবাইকে জিজ্ঞেস করলেন কেউ গান, আবৃত্তি এসব কিছু করি কিনা। আমি কিন্তুই করছিলাম। হঠাৎ স্বর্ণালী আমার হয়ে বলে উঠল, সুব্রত দা, দীপ্তমান কিন্তু খুব ভালো গান করে। ব্যাস, আর ধরে কে? আমার গান গাওয়া স্থির হয়ে গেল। নির্দিষ্ট দিনও এসে গেল। আমার খুব পছন্দের দুটো রবীন্দ্রসঙ্গীত গাইলাম। কতবারও ভেবেছিনু আর আমি চিনি গো চিনি তোমারে। ভাবিনি সবার এত ভালো লাগবে অফিসে। সবার অনুরোধে আরও দুটো গান গাইলাম, তবে এবারে দুটো হিন্দি, কিশোর কুমারের দুটো গান। প্রচুর প্রশংসাও পেলাম সবার কাছে। তবে গানের মাঝেও আমার চোখ একজনের দিকেই ছিল। সে একেবারে ফ্রন্ট রোতেই আমার জন্য চিয়ার করছিল, আমার স্বর্ণালী। ও আমায় কখনো দীপ্ত বা কখনো আবার সিচুয়েশন বেসিসে মিস্টার মুখার্জি বলেও ডাকে। ওকে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন লাগলো আমার গান। কেন, দেখলে না তোমার জন্য কেমন হাততালি দিচ্ছিলাম? হ্যাঁ, সে তো সবাই দিয়েছে, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাইছি তোমার কেমন লাগলো। ভালোই। এই বলে মুচকি হাসতে থাকলো। বাহ, শুধু এইটুকুই? আচ্ছা বেশ, তাই ভালো। এই তুমি এখন থাকবে তো আরো কিছুক্ষণ এখানে? না, এবার ভাবছি বেরোবো। তুমি? হ্যাঁ, কটা বাজে? আমিও তো বেরোবোই ভাবছিলাম। তাহলে চলো একসাথেই বেরোই। হ্যাঁ, চলো তাহলে। বাইরে বেরিয়ে একসাথে বেশ খানিকটা হাঁটার পর স্বর্ণালী হঠাৎ আমার পাশ থেকে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই তুমি রাগ করেছো নাকি আমার উপর? কোথায়? না তো, রাগ কেন করব? এই 1 বছর না আমি তোমাকে অনেকটাই চিনেছি দীপ্ত। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমার ডান হাতটা আলতো করে ওর দুটো হাতের মাঝখানে ধরে স্বর্ণালী বলল, শোনো, তোমার গান আমার খুব 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 ভালো লেগেছে। আমি জাস্ট মুগ্ধ তোমার গান শুনে। যাক, এইবারে ঠিকঠাক কমপ্লিমেন্ট পেলাম। এইভাবে সব বেশ ভালো মতোই চলছিল, বুঝলেন। মন বলছিল স্বর্ণালী আমাকে ভালো তো বাসে, কিন্তু ওই যে সব ঠিক চলে না, এটাই তো জীবনের নিয়ম। কিন্তু এরকম কিছুর জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। পরের সপ্তাহে অফিসে গিয়ে শুনলাম সুব্রত দাকে নাকি জোর করে অন্য লোকেশনের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তার বদলে আজ অফিসে জয়েন করছে নতুন এক টিম লিড। ভদ্রলোকের সাথে আলাপ করতে গিয়ে বুঝলাম ইনি আর যাই হোক মোটেই ভদ্রলোক নন। সে যাই হোক, যেদিন অফিস শেষে স্বর্ণালীর জন্য বাইরে ওয়েট করছিলাম, বলল ওকে নতুন লিডার কিছু কাজের কথার জন্য ডেকেছেন। খানিক্ষণ বাদে স্বর্ণালী যখন বেরিয়ে এলো, দেখলাম ওর মুখ লাল, রাগে ফুঁসছে। বলল, জানো আর একটা এত বড় সাহস, আমাকে নিজের ঘরে কাজের নামে ডেকে। ছি, লোকটা একটা 1 নম্বরের ইতর। ওকে না আমি। স্বর্ণালী, দাঁড়াও, কি ব্যাপার? আমাকে খুলে বলো তো, কি করেছো? দেখো, সেরকম কিছু হলে আমি কিন্তু। না দীপ্ত, দাঁড়াও, হুট করে কোনো ডিসিশন নিও না। লেট মি ফার্স্ট এক্সপ্লেন এভরিথিং। চলো ওই ক্যাফেটায় বসি। শোনো,
আমাকে বলা হলো যে কিছু একটা ইম্পর্ট্যান্ট কথা বলবেন উনি। ওনার ক্যাবিনে আমি গেলাম, তারপর এটা ওটা বলতে বলতে হঠাৎ লোকটা আমার হাত ধরার চেষ্টা করলো। আমি ওর টেবিলে ওর সামনে উল্টো দিকে চেয়ারে বসেছিলাম, সোজা উঠে সপাটে একটা চড় মারলাম। 5 আঙুলের দাগ পড়ে গেছে, দেখেছি আমি। সারা জীবন ও এটা মাথায় রাখবে। যাই হোক, ওকে আমি উচিত শিক্ষাই দিয়েছি, কিন্তু তারপরও আমাকে ঠান্ডা গলায় অনেক কিছু বলল। তার মধ্যে দুটো ব্যাপার গুরুতর। একটা তুমি বুঝতেই পারবে, আমার চাকরিটা আর নেই। কিন্তু যখন ও এটা আমাকে বললো, আমি ওকে বললাম যে আরও হাজার হাজার কোম্পানি আছে, সেখানে আমি ঠিক নিজের কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। কিন্তু এখানেই গন্ডগোল। কি কি গন্ডগোল হয়েছে? লোকটা কোনো একজন বড় কেউ কেটা হবে, মানে কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে। আমায় বললো এই কলকাতা শহরে আমার ডোমেনে আর অন্য কোনো অফিসে আমি হাজার চেষ্টা করলেও চাকরি পাবো না। হি উইল এনশিওর দ্যাট। মানে কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে। এখন তুমি বা অন্য কেউ এটা নিয়ে যদি কিছু বলতে যাও, বুঝতেই পারছো তাতে তোমাদেরও চাকরি নিয়ে টানাটানি পড়বে। তাই বলছি, আপাতত কিছু না বলাটাই বুদ্ধিমানের কাজ হবে, বুঝেছো? ওয়েট আ মিনিট, ওর এত বড় সাহস! ও ও তোমাকে টাচ করলো? ওকে সামনে পেলে না? কি করতে? কুংফু না ক্যারাটে? আর আমার স্বর্ণালী? বাহ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তো। না মানে ওসব কিছু নয়। ব্যাপারটা হলো, ওকে বাগে পেলে কুংফু কারাটে না হলে উচিত শিক্ষা আমি দিতাম। কিন্তু যাই হোক, এবার তাহলে কি করবে? এই শোনো, দেখো, থানা পুলিশ করতে গেলে এখন তো ভালোই ঝামেলা পোহাতে হবে। তার থেকে বরং দেখো, কলকাতায় ওর ক্ষমতা থাকলেও বাইরে নিশ্চয়ই ব্যাটা কিছু করতে পারবে না। হ্যাঁ, বাবার প্রেশারটা বেড়েছে, তার উপর মায়ের আবার নিউমোনিয়া ধরা পড়েছে। ওদেরকে এভাবে একা রেখে চলে যাওয়াটা তো মানে একরকমভাবে ইম্পসিবলই। আমার কোনো মাসি পিসি বা কোনো আত্মীয় স্বজনও নেই, বা কোনো আত্মীয় স্বজনও নেই যে তাদের ভরসায় রেখে যেতে পারি। এই মুহূর্তে এখন চাকরিটাও নেই। দেখি ফ্রিল্যান্সিং বা ওইভাবে যদি খানিকটা ম্যানেজ করতে পারি। তুমি চিন্তা করো না, দেখা যাক কত দূর কী করা যায়। সেদিন বাড়ি এসে অনেকক্ষণ ধরে ভাবলাম কিভাবে স্বর্ণালীকে ইমিডিয়েট বেসিসে হেল্প করতে পারি। শেষ পর্যন্ত একটা উপায়ও স্থির করলাম। যে ট্যালেন্টের নমুনা স্বর্ণালীকে আলাপের একেবারে শুরুর পর্যায়ে দিয়েছিলাম, তারই চরমতর পরীক্ষা এবার আমায় দিতে হবে, তাও একটানা। যাই হোক, তাড়াতাড়ি ল্যাপটপটা খুলে ওয়েবসাইটটা ডিজাইন করতে বসলাম। পুরো রাত অগত্যা জাগতেই হলো। ভাগ্যিস আজকের দিনটা ছিল 26শে জানুয়ারি, নইলে অফিসে যাওয়া খুব চাপের হতো। স্বর্ণালী খুব বুদ্ধিমতী মেয়ে, তাই প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস ও ভালো করে লক্ষ্য করে। তাই সময় নিয়ে সব কিছু করলাম, ফেক আইডি, প্রোফাইল সব বানালাম একে একে। অবশেষে আমার কাজ শেষ হলো। এবার আসল কাজে নামার পালা। বাবার একটা পুরনো মোবাইল ছিল, অনেকদিন ব্যবহার হয় না, এমনিই পড়ে থাকে। ওতেই নতুন একটা সিম কার্ড কিনে ভরলাম। এবার থেকে এটাই হবে রিক পালের ফোন। ওপেন ডিকে কোম্পানির বস। এটা একটা বড় কাজ শুরু করতে চলেছিলাম। এর আগে আমার কাজ ছিল সকালে অফিস, সন্ধ্যেতে ভয়েস ওভারের কাজ, আর স্বর্ণালীর সাথে একটু সময় কাটানো। কিন্তু এখন বাধ্য হয়েই আমাকে বেশ কিছুদিনের জন্য সন্ধ্যার কাজ থেকে একটু ব্রেক নিতে হবে, নইলে একা সব কিছু ম্যানেজ করা খুব মুশকিলের হবে। স্বর্ণালীকে সন্দেহ করার কোনো অবকাশ দেওয়া চলবে না। যাই হোক, শুভম হিসেবে সবসময় আমি গল্পে মেল প্রোটাগনিস্টের ভয়েসই করে এসেছি। আর তাছাড়া সেদিন সেই কাস্টমার কেয়ারের কথা বলার সময় খুব মিষ্টি রোম্যান্টিক ন্যাকা গলায় কথা বলেছিলাম স্বর্ণালীর সামনে। কাজেই ও আমার গম্ভীর ভয়েসটা শোনেইনি। সেটাই হবে রিক পালের ভয়েস। হ্যাঁ, এইভাবেই শুরু হয়েছিল দীপ্তমান মুখার্জির রিক পাল হয়ে ওঠার কাহিনী। স্বর্ণালীকে প্রথমে কোম্পানির বানানো ইমেল আইডি থেকে অফিসিয়াল ইমেল পাঠাই আমার কন্ট্যাক্ট ডিটেলসের সাথে। তারপর ও আমায় একটা কল করে। একটা মারাত্মক ভুল করেছিলাম আমি এইখানে, যদিও পরে সেই ভুল না থাক।
ক্রমশ প্রকাশ্য। বাবার ওই পুরনো ফোনটাতেও আমি স্বর্ণালীর নাম্বার সেভ করেছিলাম। যাই হোক, প্রথম দিনের কথায় স্বর্ণালী কিচ্ছু বুঝতে পারেনি। কথা হওয়ার পর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। পরের দিন অফিস থেকে বেরিয়ে দেখি স্বর্ণালী দাঁড়িয়ে, হাসি হাসি মুখ, আমায় দেখে বলল, বুঝলেন মিস্টার মুখার্জি, আপনার জন্য ভালো খবর আছে। একটা ব্যাঙ্গালোর বেসড স্টার্ট আপ কোম্পানি আমাকে মেল করেছে। বস বাঙালি, বুঝলে, নাম রিক পাল। গতকালই কথা হলো। আর অফিস যাওয়ার চাপও নেই, জানো, ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। আর সবচেয়ে বড় কথা, স্যালারি আগে যা পেতাম তাই অফার করেছে ওরা। না, আমি যে কি খুশি না, তোমায় বলে বোঝাতে পারবো না। আমি জানতাম ঠিক কিছু না কিছু একটা ভালো হবেই। যাক, ভগবান তবে আছেন। হ্যাঁ, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে আমি ভাবতেই পারিনি। আমার লিঙ্কডইন প্রোফাইল দেখে ওদের ভালো লেগেছে, তাই মেল করে রিচ আউট করেছে ওরা। বুঝেছি। যাক, খুব ভালো। এই, তুমি তাহলে মন দিয়ে কাজ করো। এইভাবে 4 মাস কেটে গেল। সব দিক ম্যানেজ করতে গিয়ে বেশ চাপ গেছে এই 4 মাস। প্রথম 2 মাস রিকপাল হিসেবে সবকিছু বেশ স্মুথলি গেলেও 3 মাসের মাথায় একটা ব্যাপার ঘটে, আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। সেদিন স্বর্ণালী আর আমি অফিসের পর প্রিন্সেপ ঘাটে ঘুরতে গিয়েছিলাম। খানিকক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ স্বর্ণালী বলল, এ বাবা, দেখেছো, ভুলেই গেছি একদম। আর 10 মিনিট পর তো রিকপালের সাথে আমার কাজের মিটিং আছে অনলাইন। আমি ভুলেই গেছিলাম। এবার যে আমি কি হবে, এবার খুব জরুরি মিটিং। সর্বনাশ! এত কিছুর মধ্যে কবে যে ওকে মিটিংয়ের কথা বলেছিলাম আমি নিজেও একদম ভুলে গেছিলাম। যাই হোক, মনের ভাব মনের মধ্যেই চেপে রেখে বললাম, দেখো, আজ হয়তো মিটিং ক্যান্সেল হয়ে যেতে পারে। মানে কিছুই তো বলা যায় না, না তাই না? আরে না, রিকপাল খুবই স্ট্রিক্ট। উনি যখন বলেছেন মিটিং হবে তখন হবেই। ও ভালো কথা, তোমায় তো বলাই হয়নি। রিকপালের যে প্রোফাইল পিকচার দেওয়া আছে তার সাথে কেন জানি না তোমার মুখের অনেকটা মিল রয়েছে, যদিও ছবিটা খুবই অস্পষ্টভাবে দেওয়া, ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না। আর আজ পর্যন্ত আমাদের কখনো ভার্চুয়াল কোনো মিটিং হয়নি। যা হয়েছে সবই ওই টেক্সটে বা মেলে। কি জানি ব্যাপারটা কি। আগেই বলেছি স্বর্ণালী খুবই বুদ্ধিমতী, চট করে সব ধরে ফেলে। পরচুলার নকল গোঁপদারি পরা আমাকে, অর্থাৎ রিকপালের প্রোফাইল পিকচারকেও ও ঠিকই চিনেছে। ছবিটা ওই কারণেই একটু হেজি করে তোলা। পেটের মধ্যে ভয়ে সব যেন কেমন আমার গুলিয়ে উঠল। আমি তাড়াতাড়ি নার্ভাস হয়ে বললাম, আরে, ও তোমার মনের ভুল। কত মানুষকে দেখে ওরকম মনে হয় যে একে অনেকটা ওর মতোই যেন দেখতে, ওই একই রকম ব্যাপার। আর উনি হয়তো ভার্চুয়াল মিটিং করেন না কোনো পার্সোনাল কারণে। সব নিয়ে অত ভেবো না, বুঝলে? সে না হয় বুঝলাম, কিন্তু আজকের মিটিংটার কি হবে? আমি তো এই বাই দ্য ওয়ে, শোনো না, আসলে আমার না খুব জোরে একটু ইয়ে পেয়েছে। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, এখানেই থেকো, কিন্তু কোথাও যেও না। এই বলে একরকম দৌড়ি মেরেছিলাম বলা যায়। আমি তখন একটা আড়াল খুঁজতে তৎপর, পেয়েও গেলাম। এমার্জেন্সির জন্য বাবার ওই পুরনো ফোনটা, অর্থাৎ রিকপালের ফোনটা আমার সঙ্গেই আমি রাখি। ফোনটা বের করে তাড়াতাড়ি চারদিক চোখ বুলিয়ে নিয়ে স্বর্ণালীকে কল করে বলে দিলাম যে আজ শরীর খারাপের জন্য মিটিং হবে না। এরপর একটা শান্তির নিঃশ্বাস ফেলেছিলাম। ফিরে গিয়ে দেখি স্বর্ণালী দাঁড়িয়ে, হাসি হাসি মুখ, বলল, এই দীপ্ত, তুমি তো শুধু কর্মঠ বা ভালো গাইয়ে মানুষ নও। মিটিং ক্যান্সেল হয়ে গেছে আজ। রিকপালের নাকি খুব শরীর খারাপ। যাক, ভালোই হলো বাবা, চলো এবার ওই দিকটায় যাই। মনে মনে সেদিন ভগবানকে বহুবার ধন্যবাদ জানিয়েছিলাম। আর একটু হলে সব ফাঁস হয়ে যাচ্ছিল আর কি। এরপর আর তেমন কিছু হয়নি। শুধু মাঝে একদিন স্বর্ণালী আমাকে জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার মিস্টার মুখার্জি? শুভমের গলা শুনতে না পেয়ে আমার দিদি তো চঞ্চল হয়ে উঠেছে। প্রেমিক তার প্রেমিকাকে চোখে হারায় শুনেছি, কিন্তু এখানে তো আমার দিদি তোমাকে কানে হারাচ্ছে দেখছি। তা তোমার দিদি আমার প্রেমিকা কই? এটা তো আগে বলনি। খালি দুষ্টুমি না? কিন্তু সিরিয়াসলি বলো তো, ইজ এভরিথিং অলরাইট? আরে হ্যাঁ, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আসলে এই কয়েক মাস একটু বাড়তি কাজের চাপ থাকবে বলেছিলাম না তোমায়, তাই কয়েকদিনের জন্য একটু ব্রেক নিয়েছি। কিন্তু আবার খুব শিগগিরই ফিরবো, চাপ নেই।
যাক বাবা, দিদি এই খবরটা শুনে হাঁপ ছেড়ে বাঁচবে। এই নিয়ে বেশ খানিকক্ষণ হাসাহাসি আর ওর সাথে খানিক সময় কাটিয়ে সেদিন বাড়ি ফিরেছিলাম। যদিও মনে মনে বেশ ভয়েই ছিলাম, ও কিছু সন্দেহ করলো না তো। অবশ্য এর মধ্যে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ প্রায় শেষের পথে এসে গেছে, এবং তা হলো আমাদের সেই নতুন লিডকে চিরকালের জন্য বিদায় করার কাজ। অবশ্য এত কিছু আমার একার পক্ষে ম্যানেজ করা কখনোই পসিবল হতো না যদি না চারুদা পাশে থাকতো। হ্যাঁ, নামটা চেনা চেনা লাগছে জানি। এই সেই চারুচন্দ্র বিশ্বাস। গত বছরই মাধবীদির সাথে বিয়ে হয়েছে, দুজনে বিশাল খুশি আছে। চারুদা জানে সবটা, আর তার সূত্রে মাধবীদিও জানে। কিন্তু ওরা আমার প্রকৃত বন্ধু। বয়সে বড় হলেও ওরা আমাকে আর স্বর্ণালীকে নিজের ভাই বোনের মতোই স্নেহ করে। এই দিকটা মেনলি চারুদাই হ্যান্ডেল করছে, সঙ্গে মাধবীদির সাপোর্টও আমি পাচ্ছি। এসব ক্ষমতাবান লোকেদের কিছু না কিছু কুকর্ম থাকেই, আর চারুদার আমি মিলে এই 4 মাস সেসব খোঁজ খবর করে প্রচুর প্রমাণ জোগাড় করেছি। এবার শুধু লোকটাকে জালে ফেলার পালা। চারুদাই নিজের কানেকশন কাজে লাগিয়ে সব করবে বলেছে। ওর কোনো স্কুলের পুরনো বন্ধু লালবাজারের অ্যাডিশনাল কমিশনার। অবশেষে গতকাল আমাদের নতুন লিডকে পুলিশ হাতে নাতে অ্যারেস্ট করেছে। লোকটার যতগুলো স্ক্যান্ডাল আছে তাতে এই জীবনে আর ওকে শ্রীঘর থেকে বেরোতে হবে না। বেশ হইচইও হলো সব জায়গায় এই ব্যাপারটা নিয়ে। ওই যে অন্যায় করলে, অন্যদের ক্ষতি বা সর্বনাশ করলে কিছুদিন ভালো থাকা গেলেও পাপ তার বাপকেও ছাড়ে না। আর ভালো খবর হলো সুব্রতদা ফিরে এসেছেন। ওনার কাছেই শুনলাম কোনো কারণ ছাড়াই ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। চারুদা, মাধবীদি আর চারুদার বন্ধু এই পুলিশ অফিসারকেও অনেক ধন্যবাদ জানালাম। ওরাও আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ দিলেন। সেদিন স্বর্ণালী কোনো কারণে ব্যস্ত ছিল, তাই বোধহয় কোনো খবর জানতে পারেনি। রাতে দেখলাম আমাকে ফোন করছে। তাড়াতাড়ি ফোনটা ধরলাম। যেটা লক্ষ্য করলাম না সেটা হলো যে ফোনটা এসেছে বাবার সেই পুরনো ফোনটায়। স্বর্ণালী নামটা দেখে ফোন ধরে কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আরে এই একটা সময় হলো ফোন করার। খবর শুনেছো? আমরা পেরেছি লোকটাকে শাস্তি দিতে, আর সুব্রতদা ফিরে এসেছেন। তোমার চাকরি আবার তুমি ফিরে পাচ্ছ স্বর্ণালী। আই এম সো হ্যাপি ফর ইউ। কাল থেকে আবার জয়েন করতে পারবে, আর কোনো চিন্তা নেই। এই হ্যালো হ্যালো, তা কথা বলে না। হ্যালো। ও তাই? সত্যি? এ তো দারুণ খবর। যাক বাবা, খুব ভালো। আচ্ছা, কাল তাহলে দেখা হচ্ছে। এখন রাখছি। আমি এতই উত্তেজিত আর আনন্দিত ছিলাম যে কি গন্ডগোল করেছি সেটা ফোন রাখার পরেও বুঝতে পারলাম না। খানিকক্ষণ পর দেখলাম স্বর্ণালী মেল করেছে যে ও আর কাজ করবে না, পুরনো অফিসে আবার জয়েনিং পেয়ে গেছে। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, মিশন সাকসেসফুল। এর ঠিক 1 সপ্তাহ পরের কথা। আজ স্বর্ণালীর জন্মদিন। ও আজকের 26 বছরে পা দিচ্ছে। স্বর্ণালীর বাড়িতে আজ আমার নিমন্ত্রণ। আমি তো আজ বিশাল খুশি, স্বর্ণালীর বাড়িতে যাব। তবে তখনও জানতাম না যে একদিনে নয়, 1 ঘন্টার মধ্যে একজন মানুষের মাথায় ঠিক কতবার বিনা মেঘে বজ্রপাত হতে পারে। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গেলাম ওর বাড়িতে। দরজা খুললেন ওর মা। আমি প্রণাম করলাম। স্বর্ণালীর বাবা ড্রয়িং রুমে সোফার উপর বসেছিলেন। বেশ লম্বা সৌম্য চেহারা। দুজনকেই খুব ভালো লাগলো আমার। ওনাকেও প্রণাম করে সোফায় বসলাম। তারপর অনেকক্ষণ 3 জনে এটা ওটা নিয়ে গল্প করলাম। তখনও জানি না কি অপেক্ষা করছে আমার জন্য। একটা সময় বুঝলাম আর এই মুহূর্তে কথা বলার কিছু নেই। আর ওনাদেরকেও দেখে কেন জানি না মনে হলো ওরা বেশ খুশি আর স্যাটিসফাইড, যেন এতক্ষণ কথা বলার ছলে আমাকেই পরীক্ষা করছিলেন। যাই হোক, হঠাৎ স্বর্ণালীর বাবা বললেন, স্বর্ণালী ওপরে আছে, তুমি ওর কাছে যাও, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের 2য় ঘরে নক করবে, কেমন? আচ্ছা কাকু। এই বলে আমি উঠে পড়লাম।
নির্দেশ মতো উপরে উঠে দরজায় নক করলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানেই দরজা খুলে গেল। স্বর্ণালী এসে দাঁড়ালো আমার সামনে। দু চোখে কাজল, হালকা লিপস্টিক আর খোঁপাতে ফুল লাগানো। এই মুখটা দেখে আমার, জানি না কেন, আমার মায়ের কথা মনে পড়ল। আমার মাও শাড়ি পরলেই খোঁপায় ফুল লাগাতে খুব ভালোবাসতেন। একেবারে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম তার হিসেব ছিল না। স্বর্ণালীও কোনো রকম সংকোচ ছাড়াই এক দৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। তারপর খুব শান্ত গলায় বলল, ভেতরে এসো। এই প্রথম ওর বাড়িতে আর সর্বোপরি ওর ঘরে আসা আমার। হঠাৎ দরজার ছিটকিনি বন্ধ করার আওয়াজে তাকে দেখি স্বর্ণালী দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে আর আমার দিকে তাকিয়ে বলল, বসো ওখানে। ওর কথা বলার ধরনে আমার কেমন জানি ভারী খটকা লাগছিল। আমি বসলাম সোফার একটা সাইডে। ও আমার থেকে একটু দূরেই বসলো। খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল আমার দিকে। স্বর্ণালীর দৃষ্টি আমি বুঝি। এই দৃষ্টি বড়ই প্রখর, যেন আমার বাইরে থেকে ভেতর পর্যন্ত সবটাও পড়ে নিচ্ছে। এরপর থেমে থেমে ঠান্ডা গলায় ও বলল, অত দূরে গিয়ে বসছো কেন? আমি কি তোমাকে কামড়ে দেবো মিস্টার ইকবাল? এই শুরু হলো। কিন্তু এটা যে সবে ট্রেলার ছিল তা বুঝতে এখনো বাকি ছিল আমার। খুব কষ্টে নিজেকে বিষম খাওয়া থেকে আটকালাম। ঢোক গিলে বললাম, রিকপালকে? হঠাৎ আমার মুখে প্রচণ্ড কাছে নিজের মুখটা নিয়ে এলো স্বর্ণালী। আমি একেবারেই প্রস্তুত ছিলাম না এর জন্য। আবার ঠান্ডা গলায় বলল, তুমি সত্যি চেনো না রিকপালকে? খুব আমি কি করে জানবো? তারপর স্বর্ণালী আবার নিজের জায়গায় ফিরে গেল। এবার ওর মুখে একটা অদ্ভুত পরিবর্তন দেখলাম। এতক্ষণ তা ছিল শান্ত, কিন্তু এবার সেখানে দেখা গেল রাগ। স্বর্ণালী বলল, মানুষের বিশ্বাস এতটাই সস্তা, তাই তো? তাকে একবার পেলে তাকে নিয়ে যা খুশি করা যায়। তুমি জানো তুমি কি করেছো? এটা কোনো ক্রাইমের থেকে কম নয়। স্বর্ণালী, আমি জানি আমি তোমার কাছে অপরাধী। আমি তোমাকে শাস্তি দেব না, আইন দেবে। আমার এক দুঃসম্পর্কের মামার মেসোমশাইয়ের ছেলে পুলিশ অফিসার। ওনাকে আমি সবটাই খুলে বলেছি। সব কল রেকর্ডিংস, প্রমাণ সব দিয়েছি। এবার যা করার উনিই করবেন। বলো এবার, তোমার কি কিছু বলার আছে? স্বর্ণালীর এই রূপ আমি কোনো দিনও দেখিনি। মনে হচ্ছিল আমি একজন অন্য মানুষকে দেখছি। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। বাড়িতে বাবা, বয়স হয়েছে। আমার ইনকামেই আমাদের 4 জনের পেট চলে। আমি না থাকলে আমি আর ভাবতে পারলাম না। আমার চোখ ফেটে জল আসছিল। খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, বিশ্বাস করো স্বর্ণালী, আমি যা করেছি আমি শুধুমাত্র তোমার জন্য করেছি। তোমার আর তোমার বাবা মায়ের কথা ভেবে করেছি স্বর্ণালী। আমি জানতাম এত তাড়াতাড়ি নতুন কোনো চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের থ্রু সব ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হবে তোমার জন্য। তাই যাতে তোমার বা ওনাদের কোনো ক্ষতি অন্তত ফাইন্যান্সিয়াল দিক থেকে না হয়, সেই জন্যই আমি পুরো ব্যাপারটা করি। বিশেষ করে আমার তোমাকে ছোট করার কোনো ইন্টেনশন ছিল না স্বর্ণালী। স্বর্ণালী, আমি ভালো থাকি বা খারাপ থাকি, বা আমার বাবা মায়ের ভালো খারাপ, এতে তোমার কি যায় আসে? আর কেনই বা যায় আসে? যায় আসে স্বর্ণালী। কারণ কারণ কি জানো তো? কারণ আমি তোমাকে ভালোবাসি। নিজের এই সবটুকু দিয়ে আমি শুধু তোমাকেই ভালোবাসি। দীপ্তমান সেই প্রথম দিন থেকে স্বর্ণালীকেই চেয়েছে। আমি এতদিন বলতে পারিনি, কারণ শুভম গল্পে অত সহজে ভালোবাসি বলতে পারলেও দীপ্তমান পারে না স্বর্ণালী, পারে না। চোখের জলে চশমার কাঁচ ঝাপসা হয়ে গেছিল। সামনে কিছু স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি কাঁদছিলাম। হঠাৎ বুঝলাম
স্বর্ণালী শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে। আমার আমার পিঠে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ। এটাই তো শুনতে চেয়েছিলাম দীপ্ত। কতদিন ধরে এই একটা কথা শুনবো বলে অপেক্ষা করেছি। ফাইনালি আজ তুমি বললে। থানা থেকে এখনো কোনো ফোন বা খবর কিছু তো পাইনি। ওরা আরে দূর পাগল, অভিনয় কি শুধু তুমি একাই করতে পারো? হ্যাঁ, আমি হয়তো তোমার মতো ওরকম 3-4টে গলায় কথা বলতে পারি না, কিন্তু একটু আধটু অভিনয় আমিও করতে পারি। ওসব থানা টানা সব মিথ্যে। তোমায় বলেছিলাম না আমাদের কোনো আত্মীয় নেই, মামাই নেই তো মামার মেসমশাই। কিন্তু তোমাকে এই ধাক্কাটা না দিলে তুমি কখনোই স্বীকার করতে না যে তুমি আমাকে ভালোবাসো। তাই এরকম অপ্রত্যাশিত ব্যাপার ঘটলে যে কারোরই নর্মাল অবস্থায় ফিরে আসতে সময় লাগে। আমারও লেগেছিল। স্বর্ণালী ওই পুরো সময়টা আমাকে জড়িয়ে ধরেছিল, আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, কারণ তখনও আমার হাত ভয় আর উত্তেজনায় কাঁপছিল। বেশ অনেকটা সময় পর আমি ধাতস্থ হলাম। তবে তবে চমকানোর এখনও বাকি ছিল। স্বর্ণালী আবার বলল, আজকে আমার বাবা মা আমাকে জন্মদিনের শ্রেষ্ঠ উপহার দিয়েছে। এই দেখো, শোনো, বাবা মা যাদের ডাকা ডাকবে। এই বলে ঘরের এক কোণে টেবিল থেকে একটা সুদৃশ্য জিনিস নিয়ে এসে আমার হাতে দিল স্বর্ণালী। জিনিসটা কিছুই না, একটা সুন্দর বিয়ের কার্ড, যার উপর বড় বড় করে লেখা দীপ্তমান ওয়েডস স্বর্ণালী। কিছু বলতেই পারলাম না। আসলে কি বলা উচিত সেটাও বুঝতে পারলাম না। কিন্তু স্বর্ণালী, এসব এত তাড়াতাড়ি মানে? আমি কিন্তু চারুদা আর মাধবীদিকে অবশ্যই ডাকবো। কাকু মানে তোমার বাবার কথা বলছো তো? চলো নিচে। এই বলে আমাকে হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। আবার বজ্রপাত। গিয়ে দেখি আমার বাবা দিব্যি হাসির মেজাজে স্বর্ণালীর বাবা মায়ের সাথে গল্প করছে। এদিকে সহদেবদা আর ঝুমরি দিয়েও মিটিমিটি হাসছে। স্বর্ণালীর বাবা আমাদের দেখে বললেন, আরে মুখার্জিদা, এবার চলুন, কেনাকাটাগুলো সারতে হবে তো। এই শুনছো, চলো। এই সহদেব আর ঝুমরি, তোমরাও চলো। অত জিনিস নেওয়ার জন্য তো লোক দরকার। চলো চলো চলো, ওদেরকে ওদের মতো থাকতে দাও, আপাতত চলো। এই বলে সবাই হাসতে হাসতে বেরিয়ে গেল। আমার তো মানে সে যে কি অবস্থা হলো তা তো বলারই নয়। আমি হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারছিলাম না। সবাই বেরিয়ে গেলে স্বর্ণালী সদর দরজা বন্ধ করে এসে আমার সামনে দাঁড়ালো। কেমন যেন মনে হলো স্বর্ণালীর চোখ দুটো না চিকচিক করছে। আমি বললাম, কায়দা করে আমাকে দিয়ে নিজের মনের কথা বলিয়ে নিলে আর নিজে কিছুই বললে না। বাহ স্বর্ণালী বাহ। এদিকে আবার দেখি চোখে জল। ভালো ভালো ভালো। হ্যাঁ, তুমি থাকো, আমি চলি তবে। দাঁড়াও মিস্টার মুখার্জি, চলি বললেই বুঝি চলে যাওয়া যায়? আর আমাকে ছেড়ে তুমি চলে যাবে? শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প আমি শুধু চেয়েছি তোমায়। গল্পটি লিখেছে অনিত্র হালদার, দীপ্তমানের চরিত্রে দীপম, স্বর্ণালীর চরিত্রে ঐন্দ্রিলা, স্বর্ণালীর বাবার চরিত্রে রুদ্র। গল্পের সাউন্ড ডিজাইনিংয়ে জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইনিং দীপম এবং আরুষা, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। গভীর রাতের গোপন কথা অনিত্র হালদারকে জানায় অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।